প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তিনটি বহুল প্রচলিত শব্দ: নির্বাচন, সংস্কার এবং বিচার। কোনো কোনো রাজনৈতিক দল বলছে দ্রুত নির্বাচন প্রয়োজন, কেউ কেউ বিচারের কথা বলছে, আবার কেউ কেউ চাচ্ছে সংস্কার। এই সব শব্দগুলো কিংবা এই কাজগুলো একটি আরেকটির মুখোমুখি হয়ে যাচ্ছে কিনা সেটি আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি নির্বাচন নিয়ে এক ধরনের অস্বচ্ছতা রয়েছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনের তারিখ চাচ্ছে, সেই তারিখটিও সঠিক তারিখ পাওয়া যাচ্ছে না। এই সব বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন মেজর ডক্টর খসরু সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং কলামিস্ট। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। জি, আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ। জি, আমরা বলছিলাম যে আমরা নির্বাচন নিয়ে আলোচনা করব, এছাড়াও গতকালকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে জানতে চাই, গণফোরামের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই দ্রুত নির্বাচনই চাচ্ছেন। আমার রাজনৈতিক দলগুলো, অনেকগুলো রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে 2025-এর ডিসেম্বরে কিংবা 2026-এর জুন এই সময়টির মধ্যে নির্বাচন হবে। পাশাপাশি একটা সংস্কার প্রসঙ্গও রয়েছে। সম্পূর্ণ বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না দেখেন, এই সরকারের দায়িত্বটাই হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। তাহলে এই সরকার একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করবে এবং জনগণের কাছে সারা জীবন যে শ্রদ্ধা এবং সম্মান, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি সেটা পাবেন। তো আমাদের এই আকাঙ্ক্ষাটা, এই সরকার যেদিন দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমরা গণতান্ত্রিক দলগুলো এই কথাই বলে আসছি। তো সরকার বলছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কার করবে এবং জন আকাঙ্ক্ষাও আছে যে সংস্কার করবে। কিন্তু সংস্কার কি কি করবে, এই জন্য আপনারা দেখেছেন যে 5টা কমিশন গঠন করা হয়েছে এবং সরকার প্রধান এর আগেও কয়েকটা বক্তব্যে বলেছেন যে এই প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দিবেন। এবং 2 দিন আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এটা ডিসেম্বর থেকে পরের বছর 2026-এর জুনে পর্যন্ত তিনি নির্বাচন দিবেন। অর্থাৎ এখানে আমরা স্পষ্ট একটা কথা আমরা চাচ্ছিলাম, কারণ নির্বাচন তো আমরা করব, মাঠে, নির্বাচনের মাঠে আমরা লড়াই সংগ্রাম করছি। সরকার রেফারির মতো নিরপেক্ষ ভূমিকা রাখবেন এবং অবাধ, সুষ্ঠু, সরকার রেফারির মতো নিরপেক্ষ ভূমিকা রাখবেন, তাদেরকে কি আপনারা নিরপেক্ষ মনে করছেন? এখন আমরা এখনো মনে করছি, তাদের প্রতি আমাদের সেই আস্থাটা এখনো রয়ে গেছে। তো এখন যে কাজটা হচ্ছে যে তিনি সংস্কার ছাড়া নির্বাচন দিবেন না, আমরাও বলছি সংস্কার করেন, কিন্তু তিনি কোনটা এই নির্বাচনের জন্য সংস্কার আসু প্রয়োজন আর কোনটা পরবর্তী সরকারের জন্য প্রয়োজন, এইটাই সরকার এখন পর্যন্ত ঠিক করতে পারেননি। যেমন ধরেন, আমরা গণফোরাম, আমাদের কাছেও সংস্কার প্রস্তাবের মতামত চেয়েছে, আমরা এগুলো নিয়ে বসছি। আমরা দেখেছি অনেক অপ্রয়োজনীয় বিষয় এখানে উত্থাপন করা হয়েছে এবং এগুলো নিয়ে সন্দেহ হচ্ছে বিধায় অনেকগুলো দল বলছে যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই ধরনের প্রস্তাব নিয়ে আসা হচ্ছে। যেমন সংবিধানের কথাটাই বলি, আপনি বাংলাদেশের নাম পরিবর্তন করে দেওয়া, তারপরে আরও অনেক অপ্রয়োজনীয় বিষয় আসছে। আপনি গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, আবার দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করেছিল তাদের একটা অংশ কিন্তু ছাত্র, এছাড়া রাজনৈতিক দল আমরা সহ অনেকেই কিন্তু ছিলাম। এখন ওই ছাত্র সংগঠন তারা নতুন একটি রাজনৈতিক দল করছে, তারা যে কথাগুলো আগে বলে আসছে সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে তারই একটা প্রতিফলন আমরা দেখছি। যেমন তারা বলছে যে সংবিধান পুনর্লিখন হবে, নতুন সংবিধান লিখতে হবে। তো এই সংস্কার প্রস্তাবের মধ্যে যেভাবে কাঠামো উপস্থাপন করা হয়েছে, একটা দেশের নাম পরিবর্তন করা, আবার আপনি কেন গণপরিষদ করবেন? যেহেতু সংবিধান সংশোধন করতে হলে আপনি নিজে একজন আইনজ্ঞ, জানেন যে জাতীয় সংসদ ছাড়া বিদ্যমান সংবিধান সংস্কার করা সম্ভব না। তাহলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনি তাদের কাছে দায়িত্ব দেন যে এই সরকার এই বিষয়ে সংস্কার করবে, সংবিধানের বিষয়ে, এবং যখন জনগণ তাকে ম্যান্ডেট দেবে তারই একটা দায়িত্ব রয়েছে সেই কাজটা জনগণের কাছে করা। যদি তা না করে, যেমন আপনি জানেন যে আমাদের কিন্তু আদালতের মাধ্যমে একটা রায় যেটা হয়েছে, সেখানে কিন্তু
নির্বাচনকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার প্রতিস্থাপন হয়েছে। ফলে 5 বছর পর পর জনগণ মানে ঠিক করবে যে তাদের প্রতিনিধি হিসাবে সরকারে কারা যাবে। এখন আমার মূল কথাটা হচ্ছে যে আপনি এই সংবিধান সংস্কারের নামে এমন অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আসছেন যেখানে জনগণের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিচ্ছেন। দ্বিতীয়ত, আমরা বলছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কোথায় করবেন? নির্বাচন ব্যবস্থা। যেমন যদি আপনি ধরেন যে গত 15 বছর এই দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি, যে কারণে জনগণের মধ্যে একটা বিরাট ক্ষোভ সৃষ্টি হয়েছে যে আমাদের প্রতিনিধি শেখ হাসিনা না, আমরা তো নির্বাচন করে সরকারকে বসাই নাই, এই জন্য উনি যা ইচ্ছা তাই করছেন, এই জন্য একটা ক্ষোভ, যার কারণে কিন্তু এই ধরনের একটা অভ্যুত্থান হয়েছে। এখন নির্বাচন কমিশনকে কি সংস্কার করবেন? সেখানে একজনকে তিনি প্রধান করে দিয়েছেন, জনাব বদিউল আলম মজুমদার, উনি নির্বাচন নিয়ে কাজ করেন। কিন্তু আমরা দেখলাম আমাদের দল গণফোরামের কাছে যে প্রস্তাব দিয়েছে সেখানে উনি যে সংস্কারের কথা বলেছেন অনেক ভালো দিক আছে, কিন্তু উনি কালো টাকার কথা ওখানে কিছু বলছেন না। কালো টাকা বলছি, কালো টাকা হোক আর সাদা টাকা হোক, আমার আগে বলা ছিল 3 লাখ টাকা, পরে আসলো 5 লাখ টাকা, এখন আপনি সেটাকে নিয়ে যাচ্ছেন 20 বা 25 লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবে। কিন্তু আপনি দেখেন একজন চেয়ারম্যানই কোটি কোটি টাকা ব্যয় করে তার নির্বাচনী এলাকায়, একজন এমপি হওয়ার জন্য 10 কোটি 20 কোটি টাকা খরচ করে। এই যে টাকার খেলা বন্ধ যদি করা না হয়, তাহলে এই যে অভ্যুত্থান হলো, একটা নতুন বাংলাদেশ সৃষ্টির যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা মানুষের কাছে, সেটা তো হবে না। এই নির্বাচন ব্যবস্থার পুরো সংস্কারটা জরুরি এবং 1 নম্বর এজেন্ডা হওয়া দরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি হবে, কিন্তু সেটাকে তো সরকার ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে না। সেটাকে সরকার ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে না। আমি আবারও ফিরবো আপনার কাছে। মেজর ডক্টর খোরশেদ সামাদ, আপনার কাছে জানতে চাই, নির্বাচন নিয়ে কথা বলছিলাম এবং নির্বাচনের কথা আসলেই আমরা বলি অবাধ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচন হওয়ার জন্য যে সংস্কারগুলো দরকার, যেমন পুলিশ কাঠামোর সংস্কার রয়েছে, সেখানে সচিবালয়ের সংস্কারের কথা অনেক সময় বলা হয়, পাশাপাশি আমাদের বিচার বিভাগের কিছু সংস্কারের বিষয় রয়েছে, এরকম অনেকগুলো সংস্কারের কথা রয়েছে, নির্বাচন কমিশন সংস্কারের কথা রয়েছে। রাজনীতিবিদেরা বলছেন যে এইগুলোকে গুরুত্ব না দিয়ে অপ্রয়োজনীয় অনেক বিষয় আসছে। আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছে? জি, ধন্যবাদ। আসলে বর্তমান সরকার কি এটা আমরা সবাই জানি। তারপর আমার কাছে মনে হচ্ছে আমাদের আলোচনায় কখনো কখনো আসলে আমাদের সরকারকে আমাদের এই যে প্রত্যাশার ভেতর দিয়ে দেখা, এটার ভেতরে আমরা কি কখনো কখনো অস্বচ্ছভাবে দেখছি, আমাদের প্রিজমটা কি ঠিক আছে? আমার মহান মুক্তিযুদ্ধের পর সংবিধান তৈরি হয়েছে, তখন তো কেউ বলে নাই যে পাকিস্তানিরা ওই বিগত সরকার ছিল যে এখন তাদের তারা সংবিধান করবে। ওটা মুক্তিযুদ্ধের ভিতর দিয়েই তৈরি হয়েছে। ফ্রেঞ্চ রেভলিউশন যখন আমরা দেখি, ফরাসি রেভলিউশনের ভিতর দিয়েই তো সংবিধান তৈরি, ওই রেভলিউশনটাই তো সত্য। আমাদের এই মুগ্ধ, স্নিগ্ধ বা আবু সাইদ বা যারা ছিলেন, যে স্পিরিটটা, এ তো আমাদের সবারই জানা, এটা নিয়ে মাঠ গরম করার কিছু নাই। কিন্তু আমি যেটা বলছি, তাদের স্পিরিটটাই তো হচ্ছে সংবিধান। এই স্পিরিটের সাথে তো কেউ ভিন্নমত পোষণ করছে না। এখন আমি কাটাছেঁড়া করছি কি করছি না, এই সংবিধানের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধাবোধ আছে, কিন্তু কতবার পরিবর্তন করা হয়েছে সেটা তো স্বৈরশাসক এরশাদও করেছিল। তো তাহলে পারে কি আমরা তার স্যান্টিটিটা রাখতে পেরেছি? যদি তাই হয়, সময় যেটা দাবি করে সেটাকে আমাকে মনে হয় যে সময় দাবির সাথে করেই করবার জন্য প্রয়োজন। এই সংবিধানের উপর ভিত্তি করেই তো বিগত 15 বছর ধরে এই সংবিধানের দোহাই দেওয়া হয়েছে যে এটা হচ্ছে বাইবেল, এটা পরিবর্তন করা হবে না। তো তাদের ছাতাটা তো ছিল হচ্ছে গত 15 বছরেও কিন্তু অসংখ্যবার সংবিধান পরিবর্তন হয়েছে। তাদের যেটা প্রয়োজন হয়েছে, রাষ্ট্রের যখন প্রয়োজন হচ্ছে, শুধুমাত্র গত 15 বছরে না, 1972 সাল থেকে ধারাবাহিকভাবে যারা ক্ষমতা এসেছে তাদের ক্ষমতাকে সুসংহত করতে, তাদের থাকাটাকে লম্বা করতে, তাদের যেরকম টুলস দরকার, তাদের মেকানিজম যেভাবে দরকার, তারা সেটাকে পরিবর্তন করে ফেলেছে। তো আমার কথা হচ্ছে যে নৈতিকভাবে কেউই সংবিধানকে অশ্রদ্ধা করে না, কিন্তু সময়ের দাবিটাকে বুঝতে হবে, সময়ের পাঁচটাকে বুঝতে হবে। সময়ের দাবি হচ্ছে যে এটা বলা হচ্ছে যে প্রথম কথা, যে দল ছিল তার বদলে আর একটা দলকে আনাটাকে সময়ের দাবি না।
সময়ের দাবি হচ্ছে যে মানুষ যেটা চাচ্ছে তার জন্য প্রতিফলন হয়। এখন গণমানুষ কি চাচ্ছে তার প্রতিফলনটা কিভাবে হতে হবে? প্রথম কথা হচ্ছে নির্বাচন নিরপেক্ষ, এই দোহাই দিয়ে বিগত নির্বাচনগুলি হয়েছে, কিন্তু কোনোটাতে গিয়ে বিগত নির্বাচন মানে অধিকাংশ ক্ষেত্রেই বলা হচ্ছে যখন দলীয় কোঠাতে হয়েছে তখন কি হচ্ছে রাতের বেলা নির্বাচন হয়েছে, এই সমস্ত অসংখ্য কথাবার্তা আমরা এখানে শুনেছি। আর কি হচ্ছে সবচেয়ে বড় কি একটা ভোটার লিস্ট যেটা তৈরি হয় সেখানে মৃত মানুষ, শিশু অন্য দেশে চলে গেছে, না সেজন্যই তো রাজনৈতিক দলগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলছে। আপনি কি বলছেন সাথে সাথে সংবিধানও সম্পূর্ণ পরিবর্তন করে নতুন সংবিধান নিয়ে আসা দরকার? না, এটা হচ্ছে যে একটা চলমান প্রক্রিয়া, একটা চলমান প্রক্রিয়া, আমাদের দেখতে হবে, এখনো কাজ তো শেষ হয়ে যায় নাই। এখন ধরেন বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে তাদের দৃষ্টিকোণ থেকে দিয়েছে। এখন ধরা যাক দুটো দল পাশাপাশি, একটা জামাতে ইসলাম আর একটা হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুটো রাজনৈতিক চিন্তা ভাবনা পুরোপুরি দুইটা ভিন্নমুখী। এখন তারা পার্টিজান, তারা চাইবে তাদের মতো করে যদি সংস্কারটা হয় তাহলে পারে তাদের ম্যানিফেস্টোটা অনুযায়ী তাদের রাষ্ট্রযন্ত্রের কাছে যাওয়াটা সহজ হবে। খুব সহজ কথা। তাহলে যে কয়টা দলকে রাখা হয়েছে তাদের ততগুলি মতবাদ, সবগুলি মতবাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, কিন্তু সবগুলিকে নেওয়া যাবে না। তার ভেতরে কমন যেটা সেটাকে নিতে হবে এবং ইউনিক যেটা সময় যেটা দাবি করে। আচ্ছা, তাহলে পারে আমরা একটু ইউনিটে যাই। আমার শরীরের কোষ, অসংখ্য কোষ নিয়ে শরীর তৈরি। একটা বিল্ডিং এর ব্লকার হচ্ছে একটা ইটের পরে একটা ইট নিয়ে আপনি বিল্ডিং তৈরি করেন। তো আপনি একটা ছোট্ট ইলেকশন করতে গেলে একটা ছোট্ট যদি আমরা যাই সেখানে কি থাকে, একটা নির্বাচনের যে অফিসার থাকে টিএনও বা তার সেটা একটা বিসিএস ক্যাডার, গভর্নমেন্টের প্রতিনিধি, দুটো দল বা প্রধান দলের একজন করে প্রতিনিধি, একটা সেনাবাহিনীর একটা প্রতিনিধি, সেকেন্ড লেফটেন্যান্ট বা কেউ, আর পুলিশের প্রতিনিধি। এই চারটাকে যেন কোনোভাবে বায়াসনেসের ভেতরে না ফেলা হয়। আমরা বিগত সময় দেখেছি যে পুলিশের কথাবার্তা যে এসছে বা রাষ্ট্রযন্ত্রের যে কথাগুলি এসেছে তারা এরকমভাবে নিরপেক্ষ থাকতে পারে নাই অথবা দলীয় স্বার্থটাকে পূরণ করেছে। তাহলে আমরা যেটা চাইছি এই বিল্ডিং ব্লকটা যেন বায়াসনেসের ঊর্ধ্বে থাকে, গণরায় যেটা আসে। আমাদের প্রশ্নও ঠিক সেই জায়গায়, যে সংস্কারগুলো প্রয়োজন, এই যে আপনি 4টি বিল্ডিং ব্লকের কথা বললেন, সেই সংস্কারগুলোর দিকে কি এই বর্তমান সরকার আগাচ্ছে নাকি অপ্রয়োজনীয় কিছু সংস্কারের দিকে আগাচ্ছে? দেখেন, এই 5টা পয়েন্টের ভিতর 4টা পয়েন্ট গুরুত্ব। আর আমরা যদি ম্যাথমেটিক্সের ভাষায় বলি যে 5টা গরুর সাথে একটা ছাগল আছে, তাহলে এটা গরুর পাল না ছাগলের পাল, তাহলে এটা হচ্ছে গরুর পাল। এখন যদি আপনি যদি লজিক্যালি বলতে চান যে 5টা গরু এবং একটি ছাগল, সেটিও সত্য, তাহলে হচ্ছে যে অদরকারি মানেটা কি, এটাও তো একটা আপেক্ষিক হয়ে গেল। তাহলে আমাকে সুনির্দিষ্ট করে বলতে হবে অদরকারি মানেটা কি। মুগ্ধ তো স্পেসিফিক্যালি বলে যায়নি যে এটা অদরকারি। এবং এই নির্বাচনটাকেই শেষ কথা না, কাঠামোটাকে এমনভাবে তৈরি করে যেতে হবে যে এটা কল্যাণকামী রাষ্ট্র, যেখানে আমার স্বাস্থ্যটা নিশ্চিত হয়, যেখানে আমি খাদ্যটা খেতে পারি, যেখানে আমার মৌলিক চাহিদাটা পূরণ হয়, যেখানে আমার বাক স্বাধীনতা আছে এবং আমার ভোটদানের ক্ষমতা। এই তো বিষয়টা। তাহলে পারে এই বিষয়টা বারবার করে ভ্রুলুণ্ঠিত কেন হচ্ছে, এই ধরনটা কেন হচ্ছে যে যারা যাচ্ছে তারা মেকানিজমটাকে সম্পূর্ণভাবে তাদের কবজায় নিচ্ছে। আমরা চাচ্ছি, সমস্যাটা হচ্ছে সিস্টেমে, সেই সিস্টেমটাকে তারা খেলছে। আর আমরা চাচ্ছি সিস্টেমটাকে রিফর্ম করতে, আমরা মানে দেশবাসী চাচ্ছি সিস্টেমটাকে রিফর্ম করতে, যেন সিস্টেমটাই দুষ্টু লোকদের না খেলে, মানে সিস্টেমটার ভেতরে দুষ্টু লোকরা যেন তারা তাদের মতো করে জালটা ছিঁড়ে ক্ষমতায় যেতে না পারে। অর্থাৎ জনগণ যাকে রায় দিবে সেটাই আসবে, তারা তাদের মতো করে ক্ষমতা দখল করতে পারবে না। জি, আমি ফিরবো আপনার কাছে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, কি বলবেন? যে রাজনৈতিক দল আসে তারা সেইভাবে সংবিধান সংস্কার করে, সেটি আমরা জানতাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রাজনৈতিক দল নয়। তারা কি ধরনের সংস্কার করছে, আর সংস্কার নির্বাচন মুখোমুখি হয়ে যাচ্ছে কিনা? এটা তো আমি প্রথমে বলেছি যে নির্বাচন এবং সংস্কার এটা একটা মুখোমুখি অবস্থায় নিয়ে যাচ্ছে এবং জনগণ এটা নিয়ে শঙ্কিত হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো হচ্ছে। এবং সম্প্রতি আপনি জানেন যে এই নির্বাচন সংস্কার নিয়ে নানান ধরনের গুজব ডালপালা ছড়াচ্ছে, এটাও ছড়াচ্ছে। তো এখন এই জায়গাটায় আমরা যেটা বলছিলাম বা আপনি যেটা কোশ্চেন করলেন যে সংবিধান সংশোধন এটা চলমান প্রক্রিয়া। ৭২-এর যে সংবিধান যেটা, সেটা আমাদের সম্মানিত সহ আলোচক বলেছে যে ৭১-এ আমরা একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা রাষ্ট্র নির্মাণ করেছিলাম। ওই রাষ্ট্রে একটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের ৭২-এর সংবিধান এটা গ্রহণ করা হয়েছিল। তো এখন এই যে সংবিধান যেটা আছে, ৭২-এর সংবিধান ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু সেই জায়গাটা আপনি বলেন যে আইডেন্টিফাই করেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী সময়ের প্রয়োজনে তো সংবিধান সংশোধন করাই যেতে পারে, কিন্তু এর আগে যেগুলো হয়েছে সেগুলো জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটা বার হয়েছে, সেটা হলো
যে নির্বাচনকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেটা বিএনপির সময় সেটা করা হলো। শেখ হাসিনা সেটা এসে বাতিল করে দিলেন, দেওয়ার পরে তিনি একতরফা নির্বাচনের দিকে নিয়ে গেলেন। এখন এই যে সরকার, এটা সংবিধানের সংস্কার করার তার পক্ষে সম্ভব না, কারণ সংবিধান, বিদ্যমান সংবিধানের অধীনেই তিনি কিন্তু দায়িত্ব নিয়েছেন। এই জন্য এই সংবিধান লঙ্ঘন করা তো তার পক্ষে সম্ভব না, যেটা তার পক্ষে সংস্কার করা সম্ভব না, সেটি নিয়ে এত আলোচনা কেনই বা এখন হচ্ছে? এই জায়গায় বিষয়টা হলো যে তিনি একটা কমিশন করেছেন, এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন এই কমিশনের কেউই একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যে অভিজ্ঞতা দরকার তা কিন্তু তাদের ভিতরে নেই। এবং যিনি এই সংস্কার কমিশনের প্রধান, তিনি তার নিয়ে ইদানিং প্রশ্ন উঠছে, আমি তুলছি তা না, যে উনি তো বাংলাদেশের নাগরিকও না, এবং 40 বছরের উপরে উনি বিদেশে থাকেন, তাকে হায়ার করে নিয়ে আসা হয়েছে সংবিধান সংশোধন করার জন্য। তো যিনি আমার দেশের রাজনীতি, আমার দেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে কোনো সম্পৃক্ততায় যার নাই, তো উনি তো এই দায়িত্ব নেওয়ার আগেই বলেছে যে একটা সংবিধান নতুন করে লিখতে হবে। তো উনি কিন্তু এই ঘুরাই ফিরে ওনার যে থিম, যে চিন্তা, সেটাই এর মধ্যে নিয়ে আসছে। এখন আলোচনার শেষাংশে যদি আমি এই কথাটা বলি যে আমরা এই সরকারকে বিতর্কিতও করতে চাই না, বরং এই সরকারের কাছে আমরা আহ্বান রাখি যে আপনি অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান সংবিধানের অধীনে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনার কাজ হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা। এই নির্বাচন করতে হলে আপনাকে নির্বাচন কমিশনের সংস্কার জরুরি। এই নির্বাচন কমিশনের সাথে যে প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত, যেমন রিটার্নিং অফিসার, যেমন পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা তো একদম ভেঙে পড়েছে, এখন পর্যন্ত পারছে না। সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীকে পুরো ঢেলে সাজাতে হবে এবং তাদের মনোবল বাড়াতে হবে, জনগণের সাথে তার সম্পৃক্ততা, আস্থা, এটা সৃষ্টি করতে হবে। এই কাজগুলো হচ্ছে জরুরি। আর তা না করে যদি আমরা রাত দিন মানুষের কাছে বলি যে এই সংবিধান রাখবো না, নতুন করে এটা আনবো, ওইটা আনবো, এবং কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে এই সংবিধান জন আকাঙ্ক্ষা অনুযায়ী করবে না, এটাও প্রশ্ন আসছে, এটা আমি স্বীকার করি। কিন্তু তারপরেও আপনাকে তো একটা এই যে রাজনৈতিক, এত সংস্কার কমিশনে এত কিছু হলো, আমরা দেখেছিলাম যে 3 জোটের রূপরেখা পরে টেস্ট পেপারের মতো ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল নির্বাচন হওয়ার পরবর্তী সময়। সেটা করে নাই, এটা তো। সুতরাং আমরা কি একটা যে নির্বাচন নিয়ে অস্বচ্ছতা রয়েছে, সেই অস্বচ্ছতাটার কারণ কি নতুন রাজনৈতিক দল? দেখেন, 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানেও 3 জোটের রূপরেখা ছিল, এবং সেখানে বলা হয়েছিল যে পরবর্তী রূপরেখা অনুযায়ী এরশাদ পদত্যাগ করেন এবং জাস্টিস শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নেন এবং 90 দিনের মধ্যে নির্বাচন করেন। কিন্তু পরবর্তী সরকারগুলো ক্ষমতায় এসে 3 জোটের রূপরেখার বাস্তবায়ন করেনি, বরং সবাই এরশাদ সরকারের প্রভাবশালী মন্ত্রীদের দলে নেওয়া, তাদেরকে মন্ত্রী প্রতিমন্ত্রী বানানো, এটা ছিল। এখন এরপরে আপনি দেখেন যেটা প্রত্যেক সরকারই এসে সংবিধান সংশোধন করেছে, এবং সেগুলো জন আকাঙ্ক্ষা অনুযায়ী ছিল, অনেকটা তার বাইরে ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে। এখন শেষ কোথায়? শেষটা তো আপনার রাজনীতিবিদদের কাছে যেতে হবে, কারণ পলিটিক্যাল পার্টি, তাকে আপনি নিবন্ধন দিয়েছেন রাজনীতি করার জন্য, এবং নিবন্ধিত প্রতীক নিয়ে সে নির্বাচন করবে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে। এখন এই দলগুলো নির্বাচনে যাওয়ার আগে তার একটা নির্বাচনী ইশতেহার জনগণের কাছে দেয়। এই নির্বাচনী ইশতেহার তারা পর্যালোচনা করবে, কারণ সংবিধানে তো বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। সে তো এই 5 বছর পর পর তার ভোটের মাধ্যমেই সে তার মালিকানা প্রতিষ্ঠা করে, তাহলে জনগণের কাছে ছেড়ে দেন না। এখন তো আর কোনো দল এই জুলাই অভ্যুত্থানের পরে এবং যে আমাদের যে আদালত, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল করে, এখন তো 5 বছর পর পর আপনি তত্ত্বাবধায়ক সরকার পাবেন, এবং তারা নিরপেক্ষ নির্বাচন করার জন্য দায়বদ্ধ। আর জনগণও বুঝে গিয়েছে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেয়ে যদি জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি তারা রাষ্ট্র পরিচালনা করে, ফ্যাসিজম বা স্বৈরাচারী পদ্ধতিতে যায়, সে আর টিকে থাকতে পারবে না। এটা কিন্তু জুলাই অভ্যুত্থান 2024 আমাদেরকে শিখিয়ে দিয়েছে। জি, মেজর ডক্টর খসরু সামাদ, আপনার কাছে জানতে চাই, বেশ কয়েকদিন ধরেই, আমি বলবো গত 1 সপ্তাহ ধরে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। সেখানে সেনাপ্রধান, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি, তাদের শীর্ষ পর্যায়ের নেতাদের ডেকেছিলেন এবং মিটিং হয়েছিল, তাদের সঙ্গে তাদের কি কথা হয়েছে এটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি।
নানান রকম আলোচনা, সেনাপ্রধান বলেছে যে এই আলোচনাগুলো করার কোনো দরকার ছিল না, সবকিছু মিলিয়ে দেশে এক ধরনের অস্থিরতা পরিস্থিতি রয়েছে। কি বলবেন আপনি? জি ধন্যবাদ। যখন সেনাবাহিনীর প্রশ্ন এসেই গেল, আমি একটু প্রিলিউড নিয়েই কথা বলি। আবার মহান মুক্তিযুদ্ধের প্রশ্নটি আসে। বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের উদরেই জন্ম, এবং আমরা দেখেছি যে তো জনযুদ্ধ, কোনো সন্দেহ নাই, বিভিন্ন রকম এলিমেন্ট ছিল। একদম প্রান্তিক অঞ্চলের তিনিও ছিলেন, সিতারা বেগমের মতো প্রান্তিক একটা মহিলাও যেরকম ছিলেন, তার সাথে সাথে সেনাবাহিনী, ইপিআর, বিডিআর, এরা পুলিশ ছিল। একটা এগুলো নৈতিকভাবে আসলে আমরা সবাই মুক্তিযোদ্ধা, কিছু রাজাকার ছাড়া। কিন্তু এটা তো একটা ওয়ার, ব্যাটেল ফিল্ড। তো তাহলে এখানে আপনার টেকনিক্যাল নোহাও জানবেন, সেটা হচ্ছে যুদ্ধ রীতি। তার জন্য কৌশলী লোক থাকবে, তারা হচ্ছে যে সৈনিক। সেখানে বিমান বাহিনীর একটা নির্দিষ্ট রোল আছে, সেখানে নৌবাহিনীর নির্দিষ্ট রোল আছে, আর্টিলারির রোল আছে, ইনফ্যান্ট্রির রোল আছে, সিগনালসের রোল আছে। আমি এই প্রশ্নটা তুলবার হচ্ছে যে শুধু আবেগ দিয়ে পৃথিবীর কোনো যুদ্ধ জেতা যায় নাই। সেখানে ভিয়েতনামের যুদ্ধ বলে 30 বছর ধরে যুদ্ধ হয়েছে। তাহলে যুদ্ধ, সশস্ত্র যুদ্ধে সশস্ত্র বাহিনী থাকতে হবে এবং সেটা দেশপ্রেমিক হতে হবে। তাহলে আমার প্রমাণিত হয়েছে যে মহান মুক্তিযুদ্ধে তারা এটা দেশপ্রেমের ভিতর দিয়ে উত্তীর্ণ হয়ে আসছে। পরবর্তীতে আমার বৃজ্ঞ সহ আলোচক এরশাদের স্বৈরাচারের পতনটা এনেছেন, খুবই প্রাসঙ্গিক। এবং আমি ওনার সাথে মানে অভিভূত এই জন্য, সেই সময়কার আমরা সেনাবাহিনীকে জানি বাংলাদেশের, আমি একটু যোগ করি, সেনাবাহিনীকে জানি যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত। কিন্তু বাংলাদেশে 1975 সাল থেকেই আমরা দেখছি যে সেনাবাহিনী বিভিন্নভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে। রাজনীতিতে তারা 2 বার দেশের শাসনও করেছে এমনটাই। তো বর্তমানে কি অবস্থা সেনাবাহিনী? জি, আমার সম্ভবত আলোচনাটা শেষ হয়নি। আমার এই আলোচনা করলে আপনার প্রশ্ন উত্তরটি সম্ভবত পাওয়া যাবে। তো এরশাদের পতন ঠিক এখানে যদি আমরা কিছু ছায়া দেখতে পাই যে সেনাবাহিনী সরকার নির্দেশ দিয়েছে সেটাই কাজ করবে, এটা হচ্ছে আমাদের রাফ একটা আইডিয়া। কিন্তু দেখা গেল যে নুরুদ্দিন, জেনারেল নুরুদ্দিন তখন ছিলেন, এবং উনি এখন যেরকমভাবে খুবই স্পষ্টভাবে তার অবস্থান পরিষ্কার করেছেন। নুরুদ্দিন পরিষ্কারভাবে অবস্থানটা ঘোষণা করে দিয়েছেন যে জনতা, জনগণ তার মতের বাইরে তিনি যাবেন না, এবং সেনাবাহিনী ব্যারাকে ছিল, জনগণ তার নির্ধারিত টার্গেট জায়গাতে পৌঁছেছে, স্বৈরাচারের পতন হয়েছে। এইবারের ভিশনটাও আমি দৃশ্যমানভাবে আমি তার ছায়া দেখতে পাই। একইভাবে ধরে নেওয়া হচ্ছে গভর্নমেন্টের সার্ভেন্ট, তারা গভর্নমেন্ট যে অর্ডারটা দিয়েছে, প্রতীকীভাবে শেখ হাসিনা যে অর্ডার দিয়েছে সেটাই তো পালন করার কথা ছিল না। জনগণের পালসটা বুঝতে পেরেছে সেনাবাহিনী, এবং খুবই সুনির্দিষ্টভাবে তারা অস্ত্র উন্মুক্ত করে নাই, এবং তারা খুব ইয়েভাবে এটাকে তাদের অবস্থানটা খুব ক্লিয়ার করেছে। সুতরাং তখন এরকম একটা রব উঠেছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সুতরাং অন্য কিছু যেটা বিভ্রান্ত হওয়ার কথা, যেটা আপনি বলেছেন আগে কি বিভ্রান্ত হয়েছে, সেরকম বিভ্রান্ত কিন্তু হয়নি। তার অবস্থাটা পরিষ্কার করছে, এবং জনগণেরও ভালোবাসা ছিল। ছাত্ররাও কিন্তু তখন একই রিদমে কথা বলেছে, একই ভাষায় কথা বলেছে। এখন আপনি যেটা প্রশ্ন তুলেছেন সেটা হচ্ছে যে এই বড় দেশে এই এই বড় যে ছাত্র অভ্যুত্থান, সেখানে বিভিন্ন রকম এলিমেন্ট আছে। মহান মুক্তিযুদ্ধের সময় ছিল, তখন সিরাজ শিকদারের মতো যারা লোকও ছিল, যারা মুক্তিযোদ্ধাদেরকেও মেরেছে, আবার মেরেছে, তাদের ভীষণটা তার মতো করে। এইবারও বিভিন্ন রকম এলিমেন্ট আছে, সেটাই তো স্বাভাবিক। এবং যে ঘটনাটা ঘটেছে যে ওই এরশাদ বিরুদ্ধে আন্দোলন দীর্ঘ একটা পরে তারা তাদের মতো রূপরেখা তৈরি করতে পেরেছিল। এইবার তো 5 তারিখের আগে 3 তারিখও তো অনেকে বুঝতে পারে নাই যে 5 তারিখে হবে, কিন্তু 5 তারিখে হয়ে গেছে। সুতরাং রূপরেখা তৈরি করে তারপর কি হবে, ডাজ অ্যান্ড ডোন্টস, এগুলো তৈরি করার মতো 24-এর অভ্যুত্থানে সেনাবাহিনী যেভাবে কাজ করেছে সেটি আমাদের কাছে পরিষ্কার। কিন্তু বর্তমান 25 সালের মার্চ মাসে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, তাদের যে বক্তব্য, সেটি কি, তাদের বক্তব্যের মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে, সেটি কি পরিষ্কার আমাদের কাছে? জি, আমি এই প্রশ্নের উত্তরে আমি আসছিলাম, সেখানে আমরা আসছি। তারা তো তাদের বক্তব্যতেই তারা একমত না, এবং তা বলা হচ্ছে যে এটা তাদের ব্যক্তিগত মতামত, এবং তার মতামতের সাথে এনসিপির অন্যান্য সংগঠকরা ভিন্ন মত পোষণ করে, এবং তারা এই মতামতটা রেখেছিল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কোনো তার অর্গানাইজেশনের মুখপাত্র হতে পারে না। সোশ্যাল মিডিয়া তো সামাজিক, তার ব্যক্তিগত মতামত। এবং তাহলে যদি তাদের দলীয় মতামত হতো, তাহলে তাদের দলীয় প্যাডে একটা প্রেস রিলিজ, অথবা তাদের এভাবে যে আমরা সেনাবাহিনীর এই ভূমিকার সাথে একমত, অথবা এইভাবে না। এবং দেখা গেছে দৃশ্যত সেটা হচ্ছে তারাই সেনাবাহিনীর কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল, এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তারা অ্যাপয়েন্টমেন্টে এসে তাদের মতো করে তারা কথা বলেছে। এতে তাদের কোনোটা অংশ পছন্দ হয়েছে, কোনোটা অংশ পছন্দ হয় নাই। তারা মানে যারা যে দুজন গেছে, এবং তারা অন্যান্য দলের, তাদের দলের লোকেরা অর্থ করছে, এটা আমরা জানি না যে তারা আমাদের গেছে। সেনাবাহিনী কি কোনো রাজনৈতিক দলকে পুনর্বাসনের চেষ্টা করছে?
এটা তো আমার খুবই দৃশ্যমান। রাজনৈতিক দল হচ্ছে সেইটাই যেটা জনগণ আসবে। সেনাবাহিনীর কাজ হচ্ছে নিরপেক্ষ নির্বাচনে যেন অস্ত্রের ব্যবহার না হয়, পেশি শক্তির ব্যবহার না হয়, যেটা বলেছেন কালো টাকার জন্য একদম তৃণমূল পর্যন্ত না যায়, নিরপেক্ষভাবে থাকবে, জনগণ তার ভোট দিয়ে চলে যাবে, এবং ওই ভোটের যেটা রেজাল্ট সেটার জন্য হাইজ্যাক না হয়। এই তো এতটুকুই। সুতরাং এর বাইরে বারবার করে বলা হচ্ছে আমাদের ব্যারাকের লোক ব্যারাকে চলে যাবে, প্রতিটা দিনেই আমাদের জন্য মূল্যবান ব্যারাকে ফিরে যাওয়ার জন্য। জনগণই রাষ্ট্র পরিচালনা করবে, নির্বাচন হবে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। অসংখ্য ধন্যবাদ। ডক্টর খোরশেদ সামাদ খুব সহজভাবে বললো, কিন্তু সহজ কথা রয় না সহজ। সেনাবাহিনীর ভূমিকাকে কি বলবেন? এবং গতকাল স্বাধীনতা দিবস নিয়ে পাল্টাপাল্টি বিভিন্ন কথা এসেছে, যেমন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ৭১ ও ২৪ সমান। এটি মূলত তারা বলে যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে মানে না। এবং পাশাপাশি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে ৭১-এর প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, ২৪ই দ্বিতীয় স্বাধীনতা। ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। বক্তব্যের মধ্যে ৩ রকম ব্যাপার রয়েছে। দেখেন, আমি সংক্ষেপে দুটো বিষয়। প্রথম যে বিষয়টা সেনা প্রধানের সঙ্গে ছাত্র নেতাদের দেখা করার বিষয়ে বলেছেন, আমি এখানে একটু বিষয় বলি যেটা আমার সম্মানিত সহ আলোচক পরিষ্কার করেছে। সেটা হচ্ছে যে সেনাপ্রধান কিন্তু তাদেরকে ডাকে নাই, তারা সেনাপ্রধানের যে অ্যাডভাইজার তার মাধ্যমে যোগাযোগ করে সেখানে দেখা করতে চেয়েছে। তো সেনাপ্রধান উদারভাবেই আমি মনে করি যে তাদের কথা শুনতে চেয়েছে, যেহেতু দেশে এখন তারা একটা স্টেক হোল্ডার বর্তমান ক্রাইসিস পরিস্থিতিতে। তো সেখানে অনেক ধরনের কথাই হতে পারে। আপনি গিয়েছেন আলোচনা করতে, আপনি আপনার প্রস্তাব দিয়েছেন, উনি হয়তো ওনার কথাগুলো বলেছে। এই ধরনের টেবিলে অনেক কথা হয়। যেমন গতকাল বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি এই সবাইকে, সব দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের স্বাধীনতা দিবস উপলক্ষে ডেকেছিলেন। আমি ডক্টর কামাল হোসেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা, ওনাকে সহ আমি গিয়েছিলাম। তো সেখানে আমাদের মাননীয় সেনা প্রধানের সঙ্গে দেখা হয়েছে, আমি কথাও বলেছি, এবং এই অবস্থা গুজবের কথাটাও তাকে বলেছি, উনি আমাকে কিছু কথা বলেছেন। এখন আমি কি এটা পাবলিকলি বলে বেড়াবো যে আমার সঙ্গে সেনা প্রধানের দেখা হয়েছে বঙ্গভবনে, তিনি আমাকে এই বলেছেন, আমি তাকে তাই বলেছি? এটা তো হয় না, এটা ভদ্রতা না। এখন সেখানে আমি দেখা করতে যে আমি আলোচনার সূত্রপাত করে কিছু কথা যদি হয়েও থাকে, সে কথাটা ওইভাবে বলা অসৌজন্যমূলক। এটা তার দল, তাদের যে নতুন দল, তারা এটা বলেছে। আরেকটা কথা হলো যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্রাইসিসে তারা আসছে। আবার এই কথাও সত্য যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পরে সরকার দখলও করেছে বা রাষ্ট্র ক্ষমতাও গিয়েছে, কিন্তু আমাদের সেনাবাহিনী সবসময় গৌরবোজ্জ্বল ভূমিকায় রেখে গিয়েছে। আপনি দেখেন ৫ তারিখের এই যে অভ্যুত্থান পরবর্তী আমাদের সেনা প্রধান, তিনি কিন্তু ওই মুহূর্তে দেশের যে অগ্নি দগ্ধ হচ্ছিল, দায়িত্ব নিয়ে সব দলগুলোর সাথে বসে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সহযোগিতা করেছে। দেশে যখন আইন শৃঙ্খলা ছিল না, যৌথ বাহিনীতে আর্মির তো বাইরে থাকার কথা না, তারা রাস্তায় নেমে গিয়েছে, জনগণের সাথে মুখোমুখি হয়েছে, মব জাস্টিসের মুখোমুখি হয়েছে, সেখানে হয়ে ধৈর্যের পরিচয় দিয়ে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশ নিয়ে জানতে চাই, স্বাধীনতা দিবস এরকম পাল্টাপাল্টি বক্তব্য কেন এখন আসছে? সেই জায়গা বলছি যে আমাদের এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীকে বিতর্ক জায়গায় আনা সমীচীন হচ্ছে না, এক। ২ নম্বর হলো যেটা আপনি বললেন, জামাত ইসলাম বলছে যে আমি দেখেছি, তারা তো ৭১-এর মুক্তিযুদ্ধই তারা স্বীকার করে না। এবং আপনি যদি দেখেন মুক্তিযোদ্ধার সংজ্ঞা আগেও যেটা ছিল এবং এই সরকার যেটা পরিবর্তন করছে, সেখানেও বলা আছে যে পাকিস্তান সেনাবাহিনী, জামাত ইসলাম, নেজাম ইসলাম, তারপরে আল বদর, আল শামস ইত্যাদির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা মুক্তিযোদ্ধা। তাহলে জামাত ইসলাম তো মুক্তিযুদ্ধকে, ৭১-এর মুক্তিযুদ্ধকে তো তারা গ্রহণ করে না, স্বীকারও করে না। তারা এখন যে কথাটা বলছে এবং আমার ছাত্র বন্ধুরাও যে কথা বলছে যে ৭১-এর মুক্তিযুদ্ধ আর হচ্ছে এই ২৪-এর যেটা তাদের কথা হলো যে দ্বিতীয় স্বাধীনতা, এটা একেবারেই অবাস্তব, অবান্তর একটা কথা। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ৭১-এ আমরা একটা পাকিস্তান নামের একটা রাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, করে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র
আমাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং আমাদের একটা সংবিধান আমরা অর্জন করেছিলাম। আর সেই রাষ্ট্রে আমরা ওই ৭১-এর একটি রাষ্ট্রে একটি ফ্যাসিস্ট সরকার এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ওই সরকারকে উৎখাত করেছি, অর্থাৎ ওই রাষ্ট্রেরই একটি স্বৈরাচার সরকারকে উৎখাত করেছি। তো এই দুটো তো এক জিনিস না। এখন যদি শেখ হাসিনা যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ দিত এবং নির্বাচনের মাধ্যমে যদি সে বারবার ক্ষমতায় আসতো, তাহলে তো আপনার এই অভ্যুত্থান করার সুযোগ থাকতো না, জনগণ এভাবে রাস্তা নামতো না। এই জন্য দুইটাকে এক করে দেখার সুযোগ নেই। এখন যেটা ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনীতিবিদদের উপরে জনগণ কিন্তু একটা ট্রাম্প কার্ড ছেড়ে দিয়েছে, যে আপনি ক্ষমতায় যাওয়ার পরে যেন তেন ইচ্ছে করে এবং এই ফ্যাসিস্টের আচরণে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। দুই হলো যে নির্বাচন ব্যবস্থার উপরে আপনি হস্তক্ষেপ করবেন না। তো এই জিনিসগুলো তো আমাদের দিয়েছে। পাশাপাশি আমরা অঙ্গীকার করেছি সবাই মিলে, সেটা কি, যে এই অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করব, যেখানে সাম্য এবং মানবিক মর্যাদা থাকবে, যেখানে মৌলিক মানবাধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে। এটাই তো আমাদের অঙ্গীকার। তো সেই অঙ্গীকার যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমরা যারা এই আন্দোলনের মধ্যে ছিলাম, ছাত্র জনতা, রাজনৈতিক দল সবাই মিলে এই অভ্যুত্থানের চেতনা বা জন আকাঙ্ক্ষা ধারণ করেই আমাদের রাজনীতি করতে হবে এবং আমাদের এই বিতর্কে বা গুজবে কান না দিয়ে এই সরকারকেও দায়িত্ব নিতে হবে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যত দ্রুত পারা যায় এবং তার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ এই সরকার ঘোষণা করবে এবং নির্বাচনের ট্রেকে দেশটাকে উঠাই দেওয়া। তাহলে দেখবেন গুজবও থাকবে না, সেনাবাহিনী নিয়ে বলেন, আইন শৃঙ্খলা সব কিছু একটা জায়গায় চলে আসবে। এটাই হচ্ছে এখন জনগণের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আলোচনাটি শুরু করেছিলাম নির্বাচন নিয়ে অস্বচ্ছতা। এই অস্বচ্ছতা রয়েছে অনেক জায়গায়। নির্বাচনের তারিখ এখনও নির্বাচন কমিশন ঘোষণা করেনি। নির্বাচনের আরও অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো জানতে চায় এবং পাশাপাশি কোন সংস্কারগুলো এই সময় হবে, কোন সংস্কারগুলো পরবর্তী নির্বাচিত সরকার করবে, সেই বিষয়গুলো নিয়ে অস্বচ্ছতা রয়েছে। নিশ্চয়ই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো জনগণের কাছে পরিষ্কার করবে। পাশাপাশি বাংলাদেশের জনগণ যেভাবে সুস্থ সুন্দরভাবে থাকতে চায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চায়, সেই বিষয়গুলো নিশ্চয়ই ত্বরান্বিত হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।